বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্দা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। দেশ বাঁচাও, এটা আজকের জন্য অতি গুরুত্বপূর্ণ। এতটা গুরুত্বপূর্ণ হতো না সরকারের পক্ষ থেকে অর্বাচীদের মতো নানা মতামতের মধ্য দিয়ে আর বিদেশে বসা কিছু ইউটিউবারদেরকে কাজে লাগিয়ে রাজনীতিবিদদের চরিত্র হন, রাজনীতিবিদদের দেশপ্রেম এবং আনুগত্য নিয়ে নানা ধরনের জটিল জটিল এবং কুটিল এবং কুৎসিত ভাষায় বক্তব্য দেওয়ার মতে একটা অস্থির সৃষ্টি লাগছে। হাওয়া থেকে পাওয়া যে নাহিদ যে কথাটা বলছে বিবিসিতে যে উনি পদত্যাগ করতে চায়, নাহিদকে ডেকে বা উনি গেছেন, আমি শুনেছি ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। নাহিদ ওই কথাটুক বাদ দিয়ে ওই কথাটুক বলছে উনি রাগ করে চলে যেতে চায়, নতুন বউ গড়াইছে রাগ করে চলে যায়, আমরা তো রাস্তার সব ব্যারিকেড দেবই, এক ইউটিউবারের ভাষায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তো উনি চলে যায়, আমি তো জনগণ উৎকণ্ঠা বোধ করছে না, বিশ্বাসও করছে না, কেউ বিশ্বাস করছে না যে উনি চলে যাবে। যদি চলে যাবে তা কালকেও কয়েকটি রাজনৈতিক দলের সাথে তার দেখা হয়েছে, তিনি নির্বাক শুনেছেন, উত্তর দেন নাই। তিনি ওই আগের যে কবিতা মুখস্থ করেছেন ডিসেম্বর থেকে জুন, ও জায়গায় আছেন। তার মানে এখানে যারা যারা বললেন কথাগুলি, যা যা ওনার সুবিধার দরকার তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন, কিন্তু আরও কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না। এটা আমি সোজা সাপটা কথা বলি। আমার কাছে একটি ভালো লাগলো, এমন একটি জায়গায় আঘাত করছে যখন আমাদের ডানও নাই বামও নাই, পরস্পরকে দোষারোপ করারও সময় নাই। সবাই এখন মাঠে নামা, প্রতিবাদ করা, দেশটা বাঁচানোর জন্য, আমার বন্দরটা বাঁচানোর জন্য। আমাদের দেশে আজকে যারা গার্মেন্টস শিল্পে খুব উন্নতি লাভ করছে, তারা একসময় গার্মেন্টস মধ্যে কিছু বুঝতো না। শ্রীলঙ্কায় এলটিটির কারণে সেখানে শ্রীলঙ্কারই ছিল পায়োনিয়ার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে গার্মেন্টস, তারা সব ওখানে গার্মেন্টস গুটিয়ে বাংলাদেশে চলে আসলো, এক্সপার্ট আসলো, তারাই আমাদের দেশের লোকদেরকে এক্সপার্ট করছে। এখনও ভালো ভালো বড় বড় কোম্পানি আছে যাদের সিউ, তাদের মার্কেটিং অফিসার বিদেশ থেকে আনছে, অর্থাৎ কিন্তু মালিক কিন্তু দেশে, অর্থাৎ তারা বিদেশ থেকে এক্সপার্ট হচ্ছে। যেমন বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে অনেক এক্সপার্ট বাইরের আছে, তারা বেতন নেয়। তা আমার বন্দর চালানোর যদি এই লোকগুলি অযোগ্য হয়, আমরা তো বিদেশ থেকে এক্সপার্টও আনতে পারি চালানোর জন্য, পারি না। কিন্তু মূল কথাটা হইল 16-17টি বৎসর যেটা বিরামহীনভাবে দুর্নীতি চলছে, এবং হাসিনা সরকারের ফ্যাসিজমের চেয়েও বেশি কিন্তু অপবাদ হলো দুর্নীতি আর মানি লন্ডারিং। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাই তো। শাহজাহান খানের ছেলেরা বউরা লুটপাট করছে, এখন কোন খানের ছেলে মেয়েরা বন্ধ লুটপাট করে, সেটা বন্ধ করেন, সেটা তো বন্ধ করতে পারেন নাই। আর দুর্নীতির কথা যদি বলেন তো আমার জরিপ বলে, নানা জনের সাথে কথা বলার মধ্য দিয়ে, আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন, দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে। এখানে একটু ঝুঁকি আছে, এখন আবার একটা ঝুঁকি ফিস আছে না, ওই রকম আছে। এই জন্য মার্শাল্লাহ গভর্নমেন্ট আসলে ভাই পরে আসেন, মানে ঝুঁকি 20%। আগে যদি 100 টাকা লাগতো, এখন 1000 টাকা লাগে। দুর্নীতি তো কমে নেই, দুর্নীতি বাড়ছে। আমরাই বলছি যে বিভিন্ন প্রকল্প যত টাকা হওয়ার কথা তত টাকায় হয় নাই। 500 টাকার বালিশ 22,000 টাকা দাম ধরা হয়েছে। এখন যদি বালিশ কিনে ওই একই ব্যক্তিরা, তারা কি বালিশের তখন 5,000 টাকা এস্টিমেট করবে? করবে না। যারা 200-300% অর্থ বেশি করে দেখিয়ে এস্টিমেট করছে, যেটা টেন্ডার হয়েছে, সেটা কি হয়েছে? ওই 200% যে বেশি দিয়েছে, 200%-এর মধ্যে 250% শেখ হাসিনার কাছে গেছে তার নানা লোকের মাধ্যমে। এখন একই লোক ইঞ্জিনিয়ার, একই লোক প্রকল্প, ওই একই ধরনের একটা রাস্তা যখন আপনি বানাইতে যাবেন, ওরা তো ওই এস্টিমেটিং করবে। তাহলে মূল বিষয়টা হলো দুর্নীতি। সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন, কতটুকু হাত দিচ্ছেন, কটা করছেন, কাকে ধরছেন? ধরতে পারবেন না, কারণ
নবাব সিরাজদৌল্লার নাটকের একটা দৃশ্যে আলেয়া সিরাজদৌল্লাকে অবহিত করতেছিল চন্দননগরের জলসাতে জাফর আলী খান আমন্ত্রিত। তো ভাগ্যবান জাফর খানই আমন্ত্রিত হবে, তাই তো স্বাভাবিক সুন্দরী। শেষ একটা নাম বলছিল, জগৎ শেঠও আমন্ত্রিত। বলে জগৎ শেঠ সম্পর্কে আমি কিছু বলবো না, টাকার আমারও প্রয়োজন। দুর্নীতিবাজদের যে ওনারা কিছু বলবে, টাকা তো ওনারও প্রয়োজন। কি করে দুর্নীতিবাজ ধরবে, কি করে ধরবে? এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক বুক টান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণে, মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে, তারা তো আছে, তারা আছে। কাকে টাচ করছেন? কাউকে করেন নাই, কাউকে করেন নাই, কাউকে ধরার উদ্যোগও নেন নাই। বিচারের কথা বলেন, আমি আমার একটা ব্যক্তিগত জীবনের একটা বিচারের কথা বলি। আজকে 27 বছর কেটে গেল, এখনো রায় হয়নি। আমাকে 97 সালে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তারের মৌলিক কারণ কোর্টে প্রমাণ করতে ব্যর্থ হয়। হাইকোর্ট ডিভিশন থেকে আমাকে নিঃশর্ত মুক্তি এবং 1 লক্ষ টাকা জরিমানা করছিল। সে মামলাটা ডিএলআর পাবেন, মিসেস ঝর্ণা রায় ভার্সেস স্টেট। আজকে 27 বছর যাবৎ সুপ্রিম কোর্ট ওইটা পড়ে দিচ্ছে, খুঁজলে এখন পাওয়া যাবে কিনা তাও জানি না। অর্থাৎ এটা সুরাহা করার ব্যাপারে এখনো কোনো কল আসে নাই। হ্যাঁ, আমি তো পেয়েই আছি, আমার তো এই নাই, তারা নাই। কারণ জুতা হয়েছে, জুতা মারুক আর না মারুক, শেখ হাসিনা তখন যুদ্ধ হয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। তা আমি আর তারা থাকুক, রায় তো হয়েছে, ডিএলআর তো এসে গেছে। এবং সুপ্রিম কোর্ট এটা ডিসমিস করলো কি করলো না, ডাজ নট ম্যাটার, নট অ্যাট অল এ ম্যাটার। তো সুতরাং কেন বলছি যে আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, সবাই বলছি। আমার মনে হয় এখানে আপনারা সবাই আছেন যারা নাকি আমরা যোগবোধ করে আন্দোলন করলাম, কারা আমাদের সাথে পরোক্ষ সমর্থনে ছিলেন, কেউ প্রত্যক্ষ সমর্থনে ছিলেন। আমাদের 31 দফাটা সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আমরা প্রথম 27, পর এটা 31 হলো। এটার মধ্য দিয়েই তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি সংস্কার করার জন্য, নাকি? এবং তারপরেই আমরা এই আন্দোলনটা করছি। মাঝপথে ছাত্ররা আসছে, আন্দোলন হয়েছে, সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা 22 সাল থেকে রাস্তায় আমরা যোগপথে আসলাম। কারণ অমুকটা থাকলে আমরা থাকবো না, অমুক থাকলে আমরা থাকবো না। তা আমরা একটা কৌশলগত দিক নিলাম, কারো লগেই নেই, সবার লগে আছি, অর্থাৎ যুগপথ। একসঙ্গে কর্মসূচি দেব, আমরা যার যার মতো পালন করব। নিশ্চয়ই কথাগুলো আপনারা মনে আছে। এবং অনেকে পরোক্ষ বলছে এই কারণে যে অনেক সময় আমাদের মতামতের, তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বিবৃতিগুলি আসছে, সেগুলোই আমাদের বিপক্ষে যায়। সেটা তো একটা মত, এটার মধ্যে দিয়ে একটা ঐক্যমত। তাহলে 31টি সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি, তার সংখ্যা 50-এর উপর, আমরা যখন একমত পোষণ করলাম, তা আপনারা এত বড় বড় বিজ্ঞ লোক আনার দরকার কি পরীক্ষার খাতা দেখার জন্য? 5 জনকে বসায় দেন না। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দে কাটেন আর কোনটা সংযোজন করতে হয় করেন, তারপরে আপনার সংস্কার। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিছে, দেখেন কিরকম ছাত্র গেছে তাদের কাছে, আর বিজ্ঞজনের কাছে টিক দিছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, তারাও নিচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজিও মানে তো কাবলিওয়ালা, সুদ নেই মাংতি, আসলি নেই মাংতি, সুদ মাংতি। তো সবগুলো তো সুদের ব্যবসায়ী। তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কী করে, এটা তো আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে নাই। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা জায়েজ, সব ম্যান্ডেট পেয়েছে বলতেই তো পারে। এই সরকার আমি শুনি মানুষের সে বলতে, আমার কোনো ধারণা ওর না, এটা জানারও না, আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্টিকতা করছে স্বামী স্ত্রী হিসাবে, কাবিন নাকি নাই। তো এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়া হয়ে যায় এখনও স্বামী স্ত্রী সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে? জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, আছে।
সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। আজকে আমরা বন্দর বাঁচাতে গিয়ে, আমরা কি দেশ বাঁচাতে গিয়ে গণতন্ত্রের প্রশ্নে সবাই এক কথাই বলি, সেটার প্রশ্নে আমি ইউনূসকে ধন্যবাদ দেব। আজকে এই টেবিলে আমরা যারা একসঙ্গে বসছি, হয়তো ইতিপূর্বে একসঙ্গে বসিনি, উনি আমাদেরকে একসঙ্গে করতে সহযোগিতা করছে।